31শে অক্টোবর 1984 সকাল 9টা বেজে 20 মিনিট নয়াদিল্লির 1 নম্বর সাফদারজং রোডের বাসভবন। চারদিকে নিস্তব্ধতা ভেঙে হঠাৎ কেঁপে উঠল চারপাশ। নিজেরই অত্যন্ত বিশ্বস্ত সাব ইন্সপেক্টর বেয়ান্ত সিং কোমর থেকে সার্ভিস রিভলভার বের করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর 3টি গুলি চালালো। আর ঠিক তার পর মুহূর্তেই সতবন্ত সিং তার স্বয়ংক্রিয় মেশিন গান দিয়ে এক ঝাঁক গুলি বর্ষণ করল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই 30টির বেশি বুলেটে ঝাঁঝরা হয়ে গেলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী, যাকে পুরো বিশ্ব আয়রন লেডি নামে চিনত। কিন্তু আসলে কি এটা কোনো সাধারণ রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল, নাকি এর নেপথ্যে লুকিয়েছিল 18 বছর আগের এক সাধুর অলৌকিক অভিশাপের রহস্য? কেন সেদিন খোদ দেশের প্রধানমন্ত্রী নিজের বুলেট প্রুফ জ্যাকেটটি পরতে অস্বীকার করেছিলেন? চলুন আজ এই সমস্ত রহস্যের পর্দা ফাঁস করব একদম ডিটেলে। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন পঞ্চনামা উইথ ফ্যাক্ট। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ইন্দিরা গান্ধীর এই নির্মম পরিণতির বীজ রোপিত হয়েছিল মৃত্যুর কয়েক মাস আগে পাঞ্জাবের অমৃতসরে। 1980-র দশকে পাঞ্জাবে জার্নাল সিং ভিন্দ্রানওয়ালের নেতৃত্বে খালিস্তান আন্দোলন তীব্র আকার ধারণ করে। ভিন্দ্রানওয়ালে এবং তার সশস্ত্র অনুগামীরা শিখদের পবিত্র স্থান স্বর্ণ মন্দিরের ভেতরে আস্তানা তৈরি করে এবং সেখানে প্রচুর অস্ত্রশস্ত্র মজুত করে ভারত সরকারের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে অন্য কোনো উপায় না পেয়ে ইন্দিরা গান্ধী স্বর্ণ মন্দিরে সেনা অভিযানের নির্দেশ দেন, যা অপারেশন ব্লু স্টার নামে পরিচিত। 1984 সালে 5ই জুন সন্ধ্যায় ভারতীয় সেনাবাহিনী এই অ্যাকশন শুরু করে এবং টানা 36 ঘন্টা রক্তক্ষয়ী সংঘর্ষের পর 7ই জুন সকালে স্বর্ণ মন্দির সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত হয়। এই অভিযানে ভিন্দ্রাওয়ালে সহ 492 জন সন্ত্রাসী নিহত হয় এবং 83 জন ভারতীয় জওয়ান শহীদ হন। কিন্তু এই অভিযানের ফলে শিখদের পবিত্র অকাল তখত এবং মূল মন্দিরের দেওয়ালের ব্যাপক ক্ষতি হয়, যা বিশ্বজুড়ে শিখ সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত পড়ে। বহু শিখ নেতা এবং কর্মকর্তা ক্ষোভে পেটে পড়েন, অনেকে সরকারি পদক ফিরিয়ে দেন এবং চরমপন্থী শিখদের মনে জন্ম নেয় এক ভয়াবহ প্রতিহিংসার আগুন। তারা এই ঘটনার জন্য সরাসরি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে দায়ী করে এবং তাকে তাদের হিট লিস্টের শীর্ষে স্থান দেয়। ইন্দিরা গান্ধীকে হত্যার এই গোপন ষড়যন্ত্রে লিপ্ত ছিল প্রধানত 4 জন ব্যক্তি: বেয়ান্ত সিং, সতবন্ত সিং, বলবীর সিং এবং কিহার সিং। এদের মধ্যে কেহার সিং ছিলেন বাইরের লোক, যিনি ছিলেন বেয়ান্ত সিংয়ের আত্মীয় এবং এই পুরো হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড। বাকি 3 জন ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা দিল্লি পুলিশের কর্মী। অপারেশন ব্লু স্টারের পর বেয়ান্ত সিং যখন অমৃতসরের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, তখন কিহার সিং তাকে উস্কানি দিয়ে বলেন, কেঁদে লাভ নেই, প্রতিশোধ নাও। এরপর এই ষড়যন্ত্রে যুক্ত হন বলবীর সিং। একদিন প্রধানমন্ত্রীর বাসভবনে ডিউটি করার সময় বলবীর সিং গাছের ডালে একটি বাজ পাখি দেখতে পান। তিনি তৎক্ষণাৎ বেয়ান্ত সিংকে ডেকে বাজ পাখিটির দিকে ইশারা করে বলেন, ওই দেখো, গুরু গোবিন্দ সিং আমাদের জন্য বার্তা পাঠিয়েছে যে এবার বদলা নিতে হবে। বন্ধুরা, এখানে আপনাদের বলে রাখি, শিখ ধর্মে বাজ পাখিকে অত্যন্ত পবিত্র মনে করা হয়, কারণ গুরু গোবিন্দ সিং সবসময় নিজের হাতে বাজ পাখি রাখতেন। এই ঘটনাটিকে তারা গুরুর আদেশ বলে ধরে নেয় এবং হত্যার চূড়ান্ত পরিকল্পনা তৈরি করে। তারা এই পরিকল্পনায় যুক্ত করে 22 বছর বয়সী তরুণ কনস্টেবল সতবন্ত সিংকে, যিনি মাত্র 5 মাস আগে চাকরিতে যোগ দিয়েছিলেন। অন্যদিকে বেয়ান্ত সিং ছিলেন প্রায় 10 বছর ধরে ইন্দিরা গান্ধীর অত্যন্ত বিশ্বস্ত এবং প্রিয় দেহরক্ষী, যিনি এমনকি প্রধানমন্ত্রীর সাথে বহুবার বিদেশ সফরেও গিয়েছিলেন। শিখদের এই ক্ষোভের কথা ভারতের গোয়েন্দা বিভাগ অনেক আগেই আঁচ করতে পেরেছিলেন। তারা প্রধানমন্ত্রীকে বারবার সতর্ক করে এবং তার নিরাপত্তা তালিকা থেকে সমস্ত শিখ দেহরক্ষীদের সরিয়ে দেওয়ার জোর সুপারিশ করে। কিন্তু ইন্দিরা গান্ধী অত্যন্ত ধীরতার সাথে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি পরিষ্কার জানিয়ে দেন যে যদি তিনি নিজের নিরাপত্তা বলয় থেকে শিখদের সরিয়ে দেয়, তবে দেশের বাকি শিখ সম্প্রদায়ের কাছে অত্যন্ত ভুল এবং বৈষম্যমূলক বার্তা যাবে। তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে তিনি তার শিখ ভাইদের কতটা বিশ্বাস করেন। নিরাপত্তা বিভাগ নিরুপায় হয়ে তখন একটি নতুন নিয়ম জারি করে যে প্রধানমন্ত্রীর ডিউটিতে একসাথে কখনো 2 জনের বেশি শিখ দেহরক্ষী রাখা যাবে না।
কিন্তু 31শে অক্টোবরের সেই অভিশপ্ত সকালে নিয়তি যেন অন্য কিছু লিখে রেখেছিল। সেদিন সকালে শুধুমাত্র বেয়ান সিংয়ের ডিউটি ছিল, কিন্তু সতবন্ত সিং পেটের অসুখের বাহানা বানিয়ে অন্য এক কনস্টেবলকে বলেন, আমার ঘন ঘন টয়লেটে যেতে হচ্ছে, আর তোমার ডিউটি পোস্টের কাছেই বাথরুম, তুমি বরং আমার পোস্টে যাও, আমি এখানে দাঁড়াই। এভাবে নিয়ম ভেঙে দুই শিখ ঘাতক একই জায়গায় একত্রিত হতে সফল হয়। মৃত্যুর ঠিক আগের দিন অর্থাৎ 30শে অক্টোবর 1984 উড়িষ্যার ভুবনেশ্বরে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় ইন্দিরা গান্ধী যেন নিজের মৃত্যুর আভাস পেয়েছিলেন। তিনি তার ভাষণে আবেগঘন কণ্ঠে বলেছিলেন, আমি আজ জীবিত আছি, কাল নাও থাকতে পারি, আমার সারা জীবন দেশের সেবায় গেছে, আর যখন আমার মৃত্যু হবে আমি নিশ্চিত আমার রক্তের প্রতিটি বিন্দু ভারতকে পুনর্জীবিত করবে এবং দেশকে আরও শক্তিশালী করবে। 31শে অক্টোবর সকালটা অন্য সব দিনের মতোই শুরু হয়েছিল। প্রতিদিনের মতো ভোর 4টে ঘুম থেকে উঠে তিনি তৈরি হন। সকাল 8:30টায় প্রখ্যাত আইরিশ চলচ্চিত্র নির্মাতা স্যার পিটার উস্তিনভের সাথে তার একটি তথ্যচিত্রের ইন্টারভিউর কথা ছিল। দুপুর 2টোয় ছিল ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী জেমস কালাঘানের সাথে বৈঠক এবং সন্ধ্যায় ব্রিটিশ রাজকুমারী প্রিন্সেস অ্যানের সাথে ডিনার পার্টি। ইন্টারভিউয়ের জন্য ম্যাডাম সেদিন একটি হালকা এবং চমৎকার শাড়ি পরেছিলেন। শুটিংয়ের খাতিরে তার ব্যক্তিগত সচিব রামেশ্বর দয়াল এবং আর.কে ধাওয়ান তাকে বুলেট প্রুফ জ্যাকেটটি পরে নেওয়ার অনুরোধ জানান, কিন্তু ইন্দিরা গান্ধী শুটিংয়ের সৌন্দর্যের কথা ভেবে এবং নিজের বাসভবনের ভেতরে সবাই বিশ্বস্ত মনে করে সেদিন সেই বুলেট প্রুফ জ্যাকেটটি পরতে অস্বীকৃতি জানান, যা ছিল তার জীবনের সবচেয়ে বড় এবং মারাত্মক ভুল। সকাল 9:20 ইন্দিরা গান্ধী তার ঘর থেকে বের হয়ে বাগানের রাস্তা দিয়ে ইন্টারভিউয়ের উদ্দেশ্যে পাশের আকবর রোডের অফিসের দিকে হেঁটে যাচ্ছিলেন। তার মাথার উপর ছাতা ধরে যাচ্ছিলেন সিপাহী নারায়ণ সিং, আর পেছনে ছিলেন সচিব আর.কে ধাওয়ান এবং পরিচালক নাথুরাম। হেঁটে যাওয়ার সময় সামনে থেকে এক পরিচারককে চায়ের সেট নিয়ে যেতে দেখে ইন্দিরা গান্ধী তাকে ডেকে বিদেশি গেস্টদের জন্য ভালো ডিজাইনের চায়ের পাত্র বের করার নির্দেশ দেন। এরপর তিনি যখন বাগানের ভেতরে সেই গেটের কাছে পৌঁছন, তার সামনে এসে দাঁড়ায় সাব ইন্সপেক্টর বেয়ান সিং। ইন্দিরা গান্ধী তাকে দেখে অত্যন্ত স্নেহের সাথে হাত জোর করে নমস্কার করতে যান, কিন্তু ঠিক সেই মুহূর্তে বেয়ান সিং তার কোমর থেকে সার্ভিস রিভলভার বের করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ইন্দিরা গান্ধীকে লক্ষ্য করে পরপর 3টি গুলি চালিয়ে দেয়। গুলিগুলো সরাসরি তার বুক এবং পেটে গিয়ে লাগে। আকস্মিক এই ঘটনায় পাশে থাকা সতবন্ত সিং প্রথমে কিছুটা ঘাবড়ে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন বেয়ান সিং চিৎকার করে বলে ওঠে, দেখছিস কি, গুলি চালা। সতবন্ত আর দেরি না করে তার হাতে থাকা মেশিন গান দিয়ে ইন্দিরা গান্ধীর শরীর লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে প্রায় 30টির বেশি গুলি আয়রন লেডির শরীরকে ছিন্নভিন্ন করে দেয়। গুলির আওয়াজ শুনে তাকে বাঁচাতে ছুটে আসা সিকিউরিটি অফিসার রামেশ্বর দয়ালের পায়েও গুলি লাগে এবং তিনিও মাটিতে লুটিয়ে পড়ে। গুলি শেষ হওয়ার পর দুই ঘাতক তাদের অস্ত্র মাটিতে ফেলে দিয়ে হাত তুলে স্যালেন্ডার করে বলে, আমাদের যা করার আমরা করে দিয়েছি, এবার তোমরা যা খুশি করতে পারো। আইটিবিপি জওয়ানরা ছুটে এসে সাথে সাথেই বেয়ান সিংকে গুলি করে ঝাঁঝরা করে দেয় এবং সতবন্ত সিংকে গ্রেপ্তার করা হয়। গুলির শব্দ শুনে ঘর থেকে চিৎকার করতে করতে ছুটে আসেন ইন্দিরা গান্ধীর পুত্রবধূ সোনিয়া গান্ধী। তিনি রক্তাক্ত শাশুড়িকে জড়িয়ে ধরেন। সাধারণত প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে সবসময় একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন সেই অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছুটিতে ছিলেন। কোনো উপায় না দেখে আর.কে ধাওয়ান এবং সোনিয়া গান্ধী মিলে ইন্দিরা গান্ধীকে একটি অ্যাম্বাসেডর গাড়ির পেছনের সিটে তোলেন। সোনিয়া গান্ধী ইন্দিরা গান্ধীর মাথাটি নিজের কোলের উপর রেখে আকুল হয়ে কাঁদতে থাকেন। মাত্র 4 মিনিটের মধ্যে ইন্দিরা গান্ধীর গাড়ি নয়াদিল্লির এইমস হসপিটালে পৌঁছয়, কিন্তু সেখানেও চরম অব্যবস্থাপনার কারণে কোনো স্ট্রেচার প্রস্তুত ছিল না। অবশেষে একটি চাকাওয়ালা সাধারণ স্ট্রেচারে করে তাকে ভেতরে নিয়ে যাওয়া হয়। সিনিয়র ডাক্তার এম কাপুর এবং এস বলরাম যখন তার ইসিজি করেন, তখন তার হার্টবিট প্রায় ছিলই না। তবুও মেডিকেল টিম হাল ছাড়েনি। ডাক্তাররা অপারেশন করে তার শরীর থেকে বুলেটগুলো বের করার আপ্রাণ চেষ্টা করেন। অপারেশন চলাকালীন তার শরীরে প্রায় 80 বোতল ও নেগেটিভ রক্ত দেওয়া হয়েছিল, কিন্তু ফুসফুস, হৃৎপিণ্ড এবং লিভার সম্পূর্ণ ছিন্নভিন্ন হয়ে যাওয়ার ফলে অবশেষে দুপুর 2:20 চিকিৎসকরা ভারতের এই লৌহ মানবীকে মৃত ঘোষণা করে। যদিও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এই খবরটি গোপন রাখা হয়,
এবং সন্ধে 6টায় দূরদর্শনের সন্ধ্যাকালীন খবরের মাধ্যমে দেশবাসীকে তার মৃত্যুর খবর জানানো হয়। পরবর্তীতে 3রা নভেম্বর দিল্লির রাজঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। ইন্দিরা গান্ধীর এই মৃত্যুর পেছনে অনেক ইতিহাসবিদ এবং সমাজকর্মী এক অলৌকিক এবং রহস্যময় অভিশাপের তথ্য তুলে ধরেন। ঘটনাটি জানতে আমাদের পিছিয়ে যেতে হবে 1966 সালের জানুয়ারি মাসে, যখন ইন্দিরা গান্ধী প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হন। প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি করপাত্রী মহারাজ নামের একজন অত্যন্ত প্রভাবশালী এবং নামী নাগা সন্ন্যাসীর আশীর্বাদ নিতে গিয়েছিলেন। করপাত্রী মহারাজ তাকে আশীর্বাদ করে বলেছিলেন যে তিনি একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন, তবে তার বদলে ইন্দিরা গান্ধীকে একটি প্রতিশ্রুতি দিতে হবে। প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি ভারতের সম্পূর্ণ গো হত্যা বন্ধ করার আইন পাশ করবেন। প্রধানমন্ত্রী হওয়ার পর ইন্দিরা গান্ধী দেশের অভ্যন্তরীণ নানা রাজনৈতিক এবং অর্থনৈতিক সমস্যার মুখে পড়ে সেই প্রতিশ্রুতির কথা ভুলে যান বা এড়িয়ে যান। সনাতন ধর্মীয় সংগঠনগুলো দীর্ঘদিন ধরে চাপ দেওয়ার পর যখন ইন্দিরা গান্ধী কথা রাখলেন না, তখন সাধুরা পার্লামেন্ট ঘেরাও করার সিদ্ধান্ত নেয়। 1966 সালের 7ই নভেম্বর হিন্দু পঞ্জিকা অনুযায়ী দিনটি ছিল অত্যন্ত পবিত্র গোপাষ্টমী, মানে গোমাতার পূজার দিন। প্রায় 1 লক্ষ নাগা সন্ন্যাসী এবং কয়েক হাজার গরু নিয়ে সাধুরা সংসদ ভবন ঘেরাও করেন। ভিড় ছত্রভঙ্গ করতে দিল্লি পুলিশ প্রথমে কাঁদানে গ্যাস এবং লাঠিচার্জ করে, কিন্তু নাগা সাধুদের রুদ্ররূপের কাছে তা ব্যর্থ হয়। পুলিশ সরাসরি গুলি চালানোর নির্দেশ দেয়। পুলিশের গুলিতে সেদিন বহু নাগা সন্ন্যাসী এবং অসংখ্য গোমাতা নির্মমভাবে মারা যায়। এই ঘটনায় করপাত্রী মহারাজ অত্যন্ত মর্মাহত এবং ক্রুদ্ধ হন। তিনি অত্যন্ত শোকার্ত হৃদয়ে ইন্দিরা গান্ধীকে এক ভয়াবহ অভিশাপ দিয়ে বলেছিলেন, আজ তুমি এই পবিত্র গোপাষ্টমীর দিনে যেভাবে নিরীহ নাগা সাধু এবং গো মাতাদের উপর গুলি চালিয়ে রক্তগঙ্গা বইয়ে দিলে, ঠিক এভাবেই একদিন তোমার নিজের বিশ্বস্ত লোকের গুলিতে অত্যন্ত নির্মমভাবে তোমার মৃত্যু হবে এবং তোমার বংশের সর্বনাশ হবে। ইতিহাসের এক অদ্ভুত এবং অলৌকিক কাকতালীয় বিষয় হলো 1966 সালের যে গোপাষ্টমীর দিনে সাধুদের উপর গুলি চলেছিল, ঠিক 18 বছর পর 1984 সালের 31শে অক্টোবর, যেদিন ইন্দিরা গান্ধী নিজের দেহরক্ষীর গুলিতে নিহত হন, হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী সেই দিনটিও ছিল পবিত্র গোপাষ্টমী। এমনকি পরবর্তীতে তার 2 পুত্র সঞ্জয় গান্ধী এবং রাজীব গান্ধীর অকাল এবং আকস্মিক মৃত্যু হয়, যা এই অলৌকিক অভিশাপের সত্যতাকে জনমানুষে আরও উস্কে দেয়। ইন্দিরা গান্ধীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে পুরো দেশে, বিশেষ করে দিল্লিতে এক ভয়াবহ শিখ বিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনরা দিল্লির রাস্তায় রাস্তায় শিখদের উপর চড়া হয়, তাদের ঘরবাড়ি দোকানপাট দেওয়া হয়। অভিযোগ ওঠে কংগ্রেসের কিছু স্থানীয় নেতা এবং পুলিশের একাংশের মদতে এই দাঙ্গা এক সুপরিকল্পিত গণহত্যা নেয়। সরকারি তথ্য অনুযায়ী এই দাঙ্গায় প্রায় 3500 নিরীহ শিখ পুরুষ এবং নারীকে জীবিত পুড়িয়ে এবং পিটিয়ে হয়। যদিও বেসরকারি মতে এই সংখ্যাটি প্রায় 8000-এর বেশি ছিল। পরবর্তীতে এই হত্যাকাণ্ডের বিচারে ঘাতক বেয়ান সিং তো ঘটনাস্থলেই নিহত হয়েছিল। বাকি আসামি সতবন্ত সিং, বলবীর সিং এবং কেহার সিংকে পুলিশ গ্রেপ্তার করে। মামলার শুনানির পর বলবীর সিং প্রমাণের অভাবে খালাস পেয়ে যান, কিন্তু সতবন্ত সিং এবং এই ষড়যন্ত্রের মূল হোতা কোহার সিংকে আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। 1989 সালে 6 জানুয়ারি নয়াদিল্লির তিহার জেলে এই 2 ঘাতককে ফাঁসি কাটে ঝোলানো হয়। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র রাজীব গান্ধী ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এবং পাঞ্জাব সমস্যা সমাধানের আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু নিয়তির পরিহাসে তাকেও পরবর্তীতে এক ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় নিজের জীবন উৎসর্গ করতে হয়েছিল। বন্ধুরা, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, ভারতের অখণ্ডতা রক্ষা করতে গিয়ে ইন্দিরা গান্ধী যেভাবে নিজের নিরাপত্তা বলয়ে শিখদের রেখে অটুট বিশ্বাসের পরিচয় দিয়েছিলেন, সেই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখেন? এটি কি তার উদারতা ছিল নাকি রাজনৈতিক দূরদর্শিতার অভাব? 1966 সালের 7ই নভেম্বর এবং 1984 সালের 31শে অক্টোবর, এই 2টি দিন হিন্দু পঞ্জিকা মতে গোপাষ্টমী হওয়াটা কি শুধুই একটি ঐতিহাসিক কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে করপাত্রী মহারাজের সেই অলৌকিক অভিশাপের কোনো গভীর সংযোগ ছিল বলে আপনি মনে করেন?